প্ল্যানার্স স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং টিউটোরিয়াল সিরিজের ৪র্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এই সিরিজের প্রথম ক্লাসে আমরা ওভারভিউ অফ কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড রোল অফ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার নিয়ে ডিসকাস করছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা প্রজেক্ট প্ল্যানিং এর টার্মিনোলজি নিয়ে ডিসকাস করছি। এর মধ্যে ক্রিটিক্যাল পাথ ছিল, টোটাল পাথ, আরও অন্যান্য ইস্যু টার্মিনোলজি ছিল যেগুলো আমরা ডিসকাস করছি। এবং থার্ড ক্লাসে আমরা বেসিক কনসেপ্ট অফ এ কনস্ট্রাকশন প্রজেক্ট বেসলাইন প্রোগ্রাম নিয়ে ডিসকাস করছি। মূলত তৃতীয় ক্লাসটা ছিল একটা বেসলাইনের কি ধরনের কম্পোনেন্ট থাকে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। তো যারা এই ক্লাসগুলো দেখেন নাই, আশা করি দেখে নেবেন, ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এই ক্লাসগুলো দেখে এরপরে ৪র্থ ক্লাসে আসলে বুঝতে অনেক ইজি হবে। তো ৪র্থ ক্লাসে মূলত আমরা একেবারে প্র্যাকটিক্যাল শুরু করব, যে একটা প্রজেক্ট প্রাইমেভেরাতে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা এগুলা দেখব। আজকে হয়তো আমরা 2টা বা 3টা স্টেপ দেখতে পারবো, না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাব। নেক্সট আমরা কন্টিনিউ করব। তো স্টেপসগুলো থাকবে একটা প্রাইমেভেরাতে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য যে স্টেপসগুলো, সেগুলো এই সিকোয়েন্সে থাকবে নরমালি। প্রথম হচ্ছে যে আমরা একটা এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার তৈরি করতে হবে। এটা হচ্ছে যে লাইক অনেকগুলো প্রজেক্ট হলে যেন প্রজেক্টগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, খুব সুন্দর ফোল্ডারের মতো করে সাজানো থাকবে, সেটা আমরা দেখব। তারপরে ইপিএস হয়ে গেলে তারপর হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে প্রজেক্টের জন্য আমরা ক্যালেন্ডার অ্যাসাইন করব। আমরা ওখানে দেখব বিভিন্ন ধরনের ক্যালেন্ডার নিয়ে, লোকাল ক্যালেন্ডার, তারপর হচ্ছে রিসোর্স ক্যালেন্ডার অ্যান্ড গ্লোবাল ক্যালেন্ডার, এগুলো আমরা ওখানে ডিসকাস করব। তারপর হচ্ছে ডব্লিউবিএস, যে অ্যাক্টিভিটিকে আমরা যে সেগমেন্টে ভাগ করব সেটা অনুসারে ডব্লিউবিএস করব। তারপরে হচ্ছে যে ডব্লিউবিএস করার পরে আমরা অ্যাক্টিভিটি অ্যাড করব। কনস্ট্রাকশনের যে অ্যাক্টিভিটিগুলো আমাদের অ্যাড করা দরকার, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা অ্যাড করব বেসলাইন প্রোগ্রামে। তো অ্যাক্টিভিটি অ্যাড করার পরে আমরা অ্যাক্টিভিটির রিলেশন এস্টাবলিশ করব, লাইক অ্যাক্টিভিটির সাকসেসর এবং প্রিডিসেসর, যে অ্যাক্টিভিটি যেটার সাথে লিঙ্ক থাকবে সেভাবে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করব। তারপরে আমরা রিসোর্স লোডিং করব। তো রিসোর্স লোডিং এর নরমালি 3টা পার্ট থাকে। একটা হচ্ছে কস্ট লোডিং করব, একটা হচ্ছে যে লেবার বা ম্যান পাওয়ার লোড করব, এবং 3 নাম্বার হচ্ছে যে প্লান্ট ইকুইপমেন্ট আমরা লোড করব। তো রিসোর্স লোড করা হয়ে গেলে মেইনলি অ্যাক্টিভিটি এবং রিসোর্স এই দুইটা থেকে এবং রিলেশনশিপের উপর বেস করে টোটাল অ্যাক্টিভিটি ডিস্ট্রিবিউট হবে, ক্রিটিক্যাল পাথ আসবে, এবং সেটার উপর বেস করে আমাদের ক্যাশ ফ্লো জেনারেট হবে। ক্যাশ ফ্লোটা মোটামুটি বলা যায় যে অটোমেটিকলি জেনারেট হয়। কিছু কমেন্ট আছে বা কিছু প্রসিডিউর আছে, সেটা আমরা দেখব। একটা ক্যাশ ফ্লো তৈরি করব, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেখান থেকে ক্যাশ ফ্লো আসবে। আবার সেম ভাবে এসকার্ভ ডেটাও আমরা প্রাইমেভেরা প্রোগ্রাম থেকে পাবো, এবং ক্যাশ ফ্লো, এসকার্ভ, এই বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা ডেটাগুলো নেব প্রাইমেভেরা থেকে, বাট বাকি কাজটা আমরা এক্সেলে করব। লাইক আমরা বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করব বা প্রেজেন্টেবল করে তোলার জন্য আমাদের এক্সেলের হেল্প লাগবে। সেম ভাবে ম্যান পাওয়ার হিস্টোগ্রাম, ইকুইপমেন্ট অ্যান্ড প্লান্ট হিস্টোগ্রাম, মেজর কেপিআইস, এগুলো আমরা বেসলাইন প্রোগ্রাম থেকে ডেটা নিয়ে আমরা তৈরি করব। এর আগে প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে আমরা এগুলো নিয়ে জাস্ট বেসিক ডিসকাস করছি। তো আমরা এখন চলে যাই প্রাইমেভেরা প্রজেক্টে, সেখানে গিয়ে আমরা বাকিটা ডিসকাস করব। এর আগের ক্লাসও আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে যখন আমরা প্রাইমেভেরা প্রজেক্ট রান করব, ওপেন করব, তখন সর্বশেষ যে প্রজেক্ট ওপেন করা থাকবে সেটাই দেখাবে। তো এটা আমার সর্বশেষ প্রজেক্ট ওপেন করা ছিল, যেটা নিয়ে আমি কাজ করছিলাম, সেটাই দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ইপিএস ক্রিয়েট করার জন্য এন্টারপ্রাইজে যাব। এন্টারপ্রাইজ থেকে আমরা এন্টারপ্রাইজ প্রজেক্ট স্ট্রাকচার ক্রিয়েট করব। ক্রিয়েট করলে এই প্রাইমেভেরাতে যতগুলো ইপিএস করা আছে সেগুলো এখানে দেখাবে। এরপর আমরা একটা নতুন ইপিএস তৈরি করব। এখন আমরা সব আগের যেগুলো আছে জাস্ট এগুলোকে মিনিমাইজ করে নিচ্ছি। এখন আমরা এখানে একটা নতুন ইপিএস তৈরি করে নিচ্ছি, এটা একেবারে লাস্টে দেখাচ্ছে। তো আমরা এখানে এটাকে প্রথমে হচ্ছে যে একটা নাম দিতে হবে। প্রজেক্ট প্ল্যানিং দিলাম জাস্ট, আর এখানেও সেম প্রজেক্ট প্ল্যানিং, এখানে টিউটোরিয়াল দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল আমাদের ইপিএস। তো ইপিএস এর আন্ডারে প্রথমে যখন আমরা একটা ইপিএস তৈরি করব, বেটার এটার আন্ডারে আরো 2টা ইপিএস তৈরি করে নেওয়া। একটা হচ্ছে যে
এটার বেস লাইন হবে। লাইক আমরা যদি এটাকে শর্টকাট করে নেই, পিপি তারপরে হচ্ছে বিএ বেস লাইন দিলাম আমরা, আর এখানে আমরা ডেসক্রিপশন মোটামুটি এটাই রেখে জাস্ট বেস লাইন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা ইপিএস নিয়ে রাখি আমরা, সেটা হচ্ছে যে আমাদের সব সময় লাগবে যখন আমরা প্রোগ্রাম আপডেট করব। আপডেট তো আমাদের একটা ইপিএস এর মধ্যে আরো দুইটা ইপিএস তৈরি করে নিলাম। আমাদের এটা ম্যানেজ করার জন্য অনেক ইজি হবে। দেখা যাচ্ছে যে বেসলাইন ইপিএস হয়তো 4-5টা প্রজেক্ট থাকলো, একই প্রজেক্টের 4-5টা রিভিশন থাকবে এবং আপডেটের মধ্যে অনেক থাকতে পারে। লাইক আমরা উইকলি আপডেট করতেছি, তাহলে একটা প্রজেক্টের লাইফ সাইকেলে এরকম অসংখ্য আপডেট প্রোগ্রাম থাকবে। সো এগুলো প্রপারলি সিকোয়েন্স ওয়াইজ ম্যানেজ করার জন্য এটা বেস্ট ওয়ে। আমাদের ইপিএস তৈরি হয়ে গেল। ইপিএস হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এইখানে যেটা আছে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা প্রজেক্টে যে কোনো একটা, এখানে প্রথম হচ্ছে যে ইপিএসটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখনই জাস্ট যে ইপিএসটা ক্রিয়েট করলাম সেই ইপিএসটাই সিলেক্ট করে দেব। এখানে আমরা প্রজেক্ট প্ল্যানিং নিলাম, আর এই ইপিএসটা আমরা ক্রিয়েট করছি বেসলাইনের জন্য, আমরা সেটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে জাস্ট আমরা চাইলে আরো অন্যান্য কিছু এখানে অ্যাসাইন করে দিতে পারবো, প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম। তো আমরা প্রজেক্ট নেম এর আগে আমরা দিছিলাম পিপি, আর এটা ডিএল দিলাম জাস্ট শর্টকাট। আর প্রজেক্ট নেম আমরা ওখান থেকে পরবর্তীতে কপি করে পেস্ট করে দেবো, সেটা ইজি হবে। তো এখন যদি আমরা এইটা ক্লিক করলে আমাদের যে প্রজেক্ট আছে এখানে টোটাল এই প্রজেক্টগুলো দেখাবে। এগুলা আসলে টুলসগুলো আমরা যখন কাজ করতে থাকবো তখন সিকোয়েন্স ওয়াইজ যখন যেটা লাগবে সেইভাবে ডিসকাস করবো, সেভাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখন আর আলাদা করে এক্সপ্লেইন করতেছি না, তাহলে হয়তো এটার জন্য আবার টাইম এক্সট্রা যাবে। তো এটা আমরা এখন যেই প্রজেক্টটা ক্রিয়েট করলাম এই ইপিএস এর আন্ডারে আছে এবং এই যে এখানে প্রজেক্টটা আছে। তো যেটা বলতেছিলাম যে যদি আমরা এখান থেকে এসে জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলাম, আর এটাকে বেস লাইনে আমরা এটাই রাখলাম, নো প্রবলেম, হয়ে গেল আমাদের প্রজেক্ট। এখন এই প্রজেক্টের এখানে ডেটস এর মধ্যে এখানে হচ্ছে যে আমাদের প্রজেক্ট স্টার্ট ডেট এখানে দেখাচ্ছে, তারপরে ডেটা ডেট দেখাচ্ছে, এটা থাকবে, এটা কারেন্ট ডেট, আজকের ডেট দেখাচ্ছে। তারপরে হচ্ছে যখন আমাদের প্রজেক্ট হয়ে যাবে তখন আমরা এখানে একটা কনস্ট্যান্ট করে দেব যে প্রজেক্টের লাস্ট মাস্ট বি ফিনিশ বাই এই ডেটটা দেব এবং ফিনিশ ডেট এখানে দেখাবে। যখন আমরা মাস্ট বি ফিনিশ বাই এটা ডেটটা করে দেব তখন হচ্ছে যখন এই ডেটটা ওভার হয়ে যাবে, লাইক কোনো ডিলে হচ্ছে, তখন সেটা নেগেটিভ প্লট দেখাবে, নয়তো নেগেটিভ প্লট দেখাবে না, এটা জাস্ট ড্রাগ হয়ে যাবে প্রজেক্ট কমপ্লিশন। প্রোগ্রামে নেগেটিভ প্লটটা দেখানো জরুরি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় ডিলে হচ্ছে, ইমিডিয়েটলি এটা নজরে চলে আসবে। তো এটা হচ্ছে ডেটস। তারপরে হচ্ছে ফাইন্ডিং, এটা নিয়ে তেমন কিছু করার দরকার নেই, যেগুলো যেখানে কাজ করতে হবে আমি শুধু সেটাই দেখাচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি আইডি প্রিফিক্স, এইটা এখানে স্ট্রংলি আমরা কিছু করতে পারবো না, আমরা পরবর্তীতে প্রজেক্ট আইডি গুলা অ্যাসাইন করব। এখানে শুধু ইনক্রিমেন্টটা এটা 10 না করে আমরা এখানে 2 দেব ইনক্রিমেন্ট, আর এটাকে আমরা 10 করে রাখবো, যে আমাদের অ্যাক্টিভিটি 10 থেকে শুরু হবে এবং প্রত্যেক 2 ঘর পর পর লাইক নেক্সট অ্যাক্টিভিটি সিকোয়েন্স আইডি হবে 12, তারপরে 14, সেভাবে হবে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো অ্যাক্টিভিটি মিস হয়ে যাচ্ছে, তো মাঝখানে যদি আমাদের একটা ঘর ফাঁকা থাকে সেখানে আমরা অন্য অ্যাক্টিভিটি অ্যাড করতে পারি। তারপর এখান থেকে ক্যালেন্ডার দেখা দিতে হবে। তো এখন এখানে নরমালি প্রজেক্টের জন্য এখানে অলওয়েজ 7 ডেজ ক্যালেন্ডার থাকবে। তাহলে আমরা যখন একটা প্রজেক্ট সাইন হচ্ছে এগ্রিমেন্ট সাইন হচ্ছে, তখন হচ্ছে যে বলা হচ্ছে এটা 1 বছরের প্রজেক্ট, তো 1 বছরটা কিন্তু 7 ডেজ ক্যালেন্ডারে বলা হচ্ছে, নট ওয়ার্কিং ডেজ, 7 ডেজ। তো এখান থেকে যে ক্যালেন্ডারটা রেডি থাকবে 7 ডেজের জন্য, যেটা ওয়ার্কেবল, সেখান থেকে যে কোনো একটা ক্যালেন্ডার দেখাই দিতে হবে। লাইক এই ক্যালেন্ডারটা নিয়ে আমি কাজ করি 7 ডেজের জন্য, তো আমি এখান থেকে এই 7 ডেজ এই ক্যালেন্ডারটা এখানে অ্যাসাইন করে দিলাম, এটা হয়ে গেল। তারপরে মোটামুটি এখানে এতটুকুই, আর তেমন কিছু করার দরকার নেই। তো এখানে আমি ক্যালেন্ডারটা অ্যাসাইন করে দিছি অলরেডি, কিন্তু ক্যালেন্ডারটা আগে আমাদেরকে রেডি করে নিতে হবে। ক্যালেন্ডারটা আমরা দেখে আসি,
এখানে এন্টারপ্রাইজে যাব, এখান থেকে ক্যালেন্ডার আসবে, যেটা আমি এর আগে বলছিলাম যে এখানে আমাদের 3টা ক্যালেন্ডার থাকবে, গ্লোবাল, রিসোর্স ক্যালেন্ডার, প্রজেক্ট ক্যালেন্ডার। তো আমরা নর্মালি হচ্ছে যে গ্লোবাল ক্যালেন্ডার নিয়ে কাজ করব, রিসোর্স বা প্রজেক্ট ক্যালেন্ডার নিয়ে অত ঘাটাঘাটি করব না। তো আমরা এখনই জাস্ট এই ক্যালেন্ডারটা ওখানে অ্যাসাইন করে দিছি 7 ডেজ ক্যালেন্ডার। তো 7 ডেজ ক্যালেন্ডার যদি আমরা একটু দেখি ডিটেল, 7 ডেজ ক্যালেন্ডারে আমাদের এটা 7 দিনে কাজ হবে এবং প্রত্যেকদিন 10 ঘন্টা করে কাজ হবে। জাস্ট এটা ভেরি সিম্পল, এটাতে তেমন কিছু মডিফাই করার দরকার নেই। তো আমরা যখন একটা নতুন ক্যালেন্ডার এখানে নেব, লাইক আমাদের নর্মালি 2টা অথবা 3টা ক্যালেন্ডার লাগে, 2টা একেবারে কম্পালসারি লাগবে, 3টা লাগে অনেক সময়। সেটা হচ্ছে এরকম যে সরি 7 ডেজ ক্যালেন্ডার তো লাগবেই। আর দ্বিতীয়টা হচ্ছে যে কন্ট্রাক্টর কাজ করে সপ্তাহে 6 দিন, তো সেটার জন্য 6 দিনের ক্যালেন্ডার লাগবে, 6 ডেজ ক্যালেন্ডার। তারপরে কনসালটেন্ট অথবা গভর্নমেন্ট অথরিটি, ওরা কাজ করে সপ্তাহে 5 দিন। তো যেই কাজগুলো গভর্নমেন্ট অথরিটির কাছে থাকবে সেটার জন্য আবার 5 দিনের ক্যালেন্ডার লাগবে। সো এর জন্য মোটামুটি একটা প্রজেক্টে 3টে ক্যালেন্ডার লেগে যায়। তো আমি এখন দেখাচ্ছি, জাস্ট ভেরি বেসিক দেখাচ্ছি কিভাবে একটা নতুন ক্যালেন্ডার করতে হয়। তো যদি আমরা এখন নতুন একটা ক্যালেন্ডার করবো, যে এটা আমাদের 7 ডেজ ক্যালেন্ডার আছে, এরপর আমরা একটা 6 ডেজ ক্যালেন্ডার করবো, একটা 5 ডেজ ক্যালেন্ডার করবো। তো আমরা করবো কি, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে যখন ক্লিক করব তখন আমাদেরকে বলবে যে আমরা কোন ক্যালেন্ডারটা কপি করতে চাচ্ছি। যে কোনো একটা ক্যালেন্ডার কপি করে সেটা থেকে হচ্ছে যে নতুন ক্যালেন্ডারটা তৈরি হবে। তো যেহেতু আমরা এখন 7 ডেজ ক্যালেন্ডারটা নিছি, তো 7 ডেজ ক্যালেন্ডারটাই জাস্ট আমরা এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে দিলাম, এখানে ক্যালেন্ডারটা তৈরি হলো। আমরা এটা একটা নাম এখানে একটা নাম দিয়ে দিতে পারি। সো আমরা যদি দেই প্রজেক্ট প্ল্যানিং, এটা আমরা 6 ডেজ ক্যালেন্ডার দিলাম, 6 ডেজ। আর প্রত্যেক দিনে কাজ হবে, যদি আমরা 8 ঘন্টা করে দেই তাহলে 8 আওয়ার্স, একটু বোঝার সুবিধার জন্য এটা। তো আমাদের এখন প্রজেক্ট প্ল্যানিং এই ক্যালেন্ডারটা আসছে। এখন এই ক্যালেন্ডারটা কিন্তু আমাদের 7 ডেজ, যদি আমরা এখানে 6 ডেজ বলতেছি, কারণ এখানে আমরা উইকেন্ড অ্যাসাইন করি নাই। তো সেটার জন্য আমরা এখানে মডিফাইতে আসবো। মডিফাইতে এসে এখানে আমরা যে টাইম পিরিয়ড আছে, টাইম পিরিয়ড থেকে প্রত্যেকদিন আমাদের কাজ হবে 8 ঘন্টা করে, তারপরে 6 দিন কাজ হবে 48 আওয়ার্স হবে, তারপরে মান্থলি হবে 210 আওয়ার্স, এবং ইয়ারলি হবে 3200 আওয়ার্স। এটা ক্যালকুলেট করলে চলে আসবে, লাইক একদিনে যদি 8 ঘন্টা হয় তাহলে এক সপ্তাহে 6 দিন হবে, 6 দিনে 48 ঘন্টা, এক মাসে 4 সপ্তাহ, সেইভাবে ক্যালকুলেট করে এটা দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রপার ক্যালকুলেশন করে দেওয়াটা বেটার, না হলে ওই অ্যাক্টিভিটি ডিউরেশনে ঝামেলা হবে। তো এখানে যখন আমি এটা দিয়ে দিলাম, এটা অ্যাড করলাম যে টোটাল কত ওয়ার্কিং আওয়ার হবে ইয়ারলি। তারপরে হচ্ছে এখানে এটা খুব জরুরি যে প্রত্যেকদিন আমাদের 8 ঘন্টা করে কাজ হবে, সানডেতে 8 ঘন্টা, মানডে 8 ঘন্টা, টুইসডে 8 ঘন্টা, ওয়েডনেসডে 8 ঘন্টা, থার্সডে 8 ঘন্টা, ফ্রাইডে আমাদের অফ থাকবে, এবং স্যাটারডেতে 8 ঘন্টা হবে। তো আমরা এখানে এটা অ্যাড করে দিলাম। এখন এখানে কিন্তু ফ্রাইডেটা ছুটি দেখাচ্ছে। এরপরে আমাদের বিভিন্ন ধরনের ঈদের ছুটি থাকে বা অন্যান্য ছুটি থাকে, সো সেগুলো আমরা অ্যাসাইন করতে হবে ক্যালেন্ডারে। তাহলে এক্স্যাক্টলি ছুটির সময় ক্যালেন্ডার অটোমেটিকলি ওই দিনগুলোকে অফ ডে হিসেবে ক্যালকুলেট করে নেবে। লাইক যদি আমরা বলি 10, 11, 12, 10, 11, 12, 13 4 দিন ছুটি, তাহলে আমরা 10-এ এখানে দিয়ে দেবো যে নন ওয়ার্কিং, এখানে দেব নন ওয়ার্কিং, এটা সেম নন ওয়ার্কিং, লাইক যে কয়দিন নন ওয়ার্কিং থাকে আমরা এটাকে নন ওয়ার্কিং করে দিলাম। তার মানে হচ্ছে যে এই দিনগুলো ছুটি। যখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট আমরা এখানে ওকে দিয়ে দেব, ক্যালেন্ডার এটা ক্রিয়েট হয়ে গেল। সেম ভাবে আমরা 5 দিনের ক্যালেন্ডার করতে পারি বা অন্য যে কোনো দিনের ক্যালেন্ডার করতে পারি। তো এইভাবে ক্যালেন্ডার করতে হবে। এরপরে যখন ক্যালেন্ডার অ্যাসাইন হয়ে গেল, আমাদের প্রোগ্রাম রেডি হয়ে গেল, প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল, সব রেডি হয়ে গেল, তারপর হচ্ছে আমরা প্রজেক্ট ওপেন করব। জাস্ট এখানে প্রজেক্টে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলেই প্রজেক্ট ওপেন হয়ে যাবে। তারপরে প্রজেক্ট ওপেন হয়ে গেলে প্রথমে আমাদেরকে WBS তৈরি করতে হবে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এটা হচ্ছে যে অ্যাক্টিভিটি গুলোকে প্রপার সিকোয়েন্স অনুসারে সাজানোর জন্য, যেন পুরাটা সবগুলো অ্যাক্টিভিটি একই লাইনে চলে আসলে এক্সেল শিটের মতো, তাহলে অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করা বা ফিল্টারিং করা, সিকোয়েন্স সাজানো ঝামেলা হবে। তো সেটার জন্য হচ্ছে যে আমাদেরকে WBS তৈরি করতে হবে। WBS হচ্ছে যে এখান থেকে এই যে এটা ক্লিক করলে
আমাদের এখান থেকে WBS ফরম্যাট চলে আসবে এবং এখান থেকে আমরা WBS তৈরি করা শুরু করব। তো আজকের ক্লাসে আর WBS করব না, তাহলে ক্লাস অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে WBS এবং অ্যাক্টিভিটি অ্যাড করা এগুলো শুরু করব। হ্যাঁ, তো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এর পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে শুরু করে দেব।